বাংলা গল্প চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আমরা বিজ্ঞানীদের ছেলেবেলা সম্বন্ধে পড়ছিলাম, আজকে 10তম গল্প। আজকে আমরা জানবো মেঘনাদ সাহা সম্বন্ধে। পদার্থবিজ্ঞানী মেঘনাদ সাহার জন্ম হয়েছিল 1893 খ্রিস্টাব্দে আর মৃত্যু হয় 1956 খ্রিস্টাব্দে। তো চলো শুরু করা যায় মেঘনাদ সাহার গল্প। বাংলাদেশের রাজধানী ঢাকা জেলার একটি গ্রাম। ঢাকা শহর থেকে গ্রামটির দূরত্ব প্রায় 40 কিলোমিটার। দক্ষিণ থেকে উত্তরে আঁকাবাঁকা পথ এগিয়ে গিয়েছে এক ছোট্ট নদী। তার ধার ঘেঁষে গ্রামটি গড়ে উঠেছে। বর্ষায় প্রবল সময় দুকুল প্লাবিত হয়, জলমগ্ন হয় পথঘাট। তখন নৌকা চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। গ্রামটির নাম শেওড়াতলী। আজ থেকে 100 বছর আগে এই গ্রামে জন্মেছিলেন মেঘনাদ সাহা। তার জন্ম তারিখটি হচ্ছে 1893 খ্রিস্টাব্দের 6ই অক্টোবর। তাদের বাবার নাম জগন্নাথ সাহা, মায়ের নাম ভুবনেশ্বরী দেবী। 5 পুত্র ও 3 কন্যার মধ্যে মেঘনাদ ছিলেন পঞ্চম সন্তান, পুত্রদের মধ্যে তৃতীয়। আশ্বিনের এক ঝড়ের রাতে মেঘনাদ জন্ম হয়েছিল। ঝড় ঝঞ্ঝার মধ্যে জন্ম বলে ঠাকুমা বরুণ দেবতাকে স্মরণ করে নাতির নামকরণ করেছিলেন মেঘনাদ। পরবর্তীকালে মেঘনাদ নিজের নামের শেষ অক্ষরটা পাল্টে ছিলেন। সম্ভবত মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত মেঘনাদ বধ কাব্য তাকে প্রভাবিত করেছে। জগন্নাথের ছিল মুদির দোকান। দোকানের আয় থেকে এত বড় পরিবারটি সচ্ছলভাবে চলত না। জগন্নাথ ও তার স্ত্রী ভুবনেশ্বর দেবী উভয়ই ছিলেন কঠোর পরিশ্রমী। ছেলে মেয়েদের বড় করে তোলায় তার ত্যাগের ছিল অসামান্য। জগন্নাথ ছিলেন রুক্ষ মেজাজের মানুষ, তুলনায় মা ছিলেন শান্ত, স্থির ও বুদ্ধিমতী। দারিদ্র্যের সঙ্গে তাকে নিরন্তর সংগ্রাম করতে হতো। তবুও তার সুনিপুণ গৃহিণীপনায় মাটির বাড়িতেই ছিল শ্রী ও সুশীলের শান্তি। মায়ের সঙ্গে মেঘনাথের সম্পর্ক ছিল মধুর। মায়ের বাক্যে তিনি বেদবাক্য হিসাবে মানতেন। ছোটবেলায় কোনো একটি কারণে মা তাকে পূর্ব দিকের জানালা খুলে রেখে শুতে বারণ করেছিলেন। সেই নিষেধাজ্ঞাটি তিনি সারা জীবন মনে রেখেছিলেন, যুক্তিবাদী মানুষের এই সারল্য লক্ষ্য করার মতো। মেঘনাদ ছিলেন সুস্থ সবল শিশু। ছোটবেলাতে তিনি পাল্লা দিয়ে সাঁতার কাটতেন, নৌকা চালাতেন, যখন তখন বন্ধুদের সঙ্গে হই হুল্লোড়ে মেতে থাকতেন। সেখানকার পরিবেশ শিক্ষার অনুকূল ছিল না। জগন্নাথ তার বড় ছেলে জয়নাথকে ইংরেজি শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু বড় ছেলে এন্ট্রান্স পরীক্ষায় পাস করতে পারেননি। তাই জগন্নাথ ভেবেছিলেন অন্য ছেলেদের আর লেখাপড়া শেখাবেন না, বড় হলেই তাদের মুদির দোকানায় বসিয়ে দেবেন। সেই মতো বর্ণপরিচয়ের পাঠ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মেঘনাথকে দোকানে বসতে হয়েছিল। এছাড়া তাকে 3 দিন বিভিন্ন বাজারে জিনিসপত্র বিক্রি করতে যেতে হতো। বাবাও সঙ্গে থাকতেন, মাথায় ছাতা, সঙ্গে খাবার দাবার, হাতে বই নিয়ে মেঘনাদ চলেছেন দোকান দেখতে। এই ছিল শেওড়াতলী গ্রামের অতি পরিচিত দৃশ্য। তা সত্ত্বেও 7 বছর বয়সে পার্মানেন্ট স্কুলে ভর্তি হয়েছিলেন মেঘনাদ। সেখানকার শিক্ষকদের মধ্যে শশীভূষণ চক্রবর্তী এবং যতীন চক্রবর্তীর নাম করা। তারা মেঘনাদের অসাধারণ স্মৃতিশক্তি ও মেধার পরিচয় পেয়ে অবাক হয়ে গিয়েছিলেন। মেঘনাদ সব বিষয়ে তীব্র আগ্রহ প্রকাশ করতেন। যা শিখতেন তা বলতেন না। যাতে তিনি পড়াশোনা চালিয়ে যেতে পারেন সে বিষয়ে শিক্ষকদের বিশেষ আগ্রহ ছিল। খুব ভোরে উঠে মেঘনাদ পড়তে বসতেন। শৈশবের এই অভ্যাস পরিণত বয়স পর্যন্ত বজায় রেখেছিলেন তিনি। যদি কোনোদিন ঘুম ভাঙতে দেরি হতো তাহলে মায়ের আঁচল ধরে কাঁদতে বসতেন। স্লেট, পেন্সিল বা বই না পেলেও একই একই অবস্থা। আঞ্চলিক ভাষায় তাই মেঘনাদকে কাদুইনা বা কাঁদুনে বলে ডাকা হতো। প্রাইমারি স্কুলে পড়া শেষ হয়ে গেল। শিক্ষকেরা এলেন তার বাবার কাছে, মেঘনাদকে হাই স্কুলে ভর্তি করতে হবে। শেওড়াতলী গ্রামে হাই স্কুলের ব্যবস্থা নেই। এদিকে দূরে কোথাও ছেলেকে রেখে পড়বার মতো আর্থিক সঙ্গতি ছিল না জগন্নাথের। শেষ অবধি বড়দা জয়নাথ এগিয়ে এলেন। তিনি বাবাকে রাজি করালেন। সে সময় ঢাকা জেলায় দক্ষিণ দিকে উচ্চশিক্ষার প্রসার ঘটছিল। এখানে অনেকগুলো উচ্চশিক্ষার ইংরাজি বিদ্যালয় ছিল। শিমুলিয়াতে ছিল একটি মিডল ইংরাজি বিদ্যালয়। সেখানেই মেঘনাদকে ভর্তি করা হলো। থাকতেন তিনি এক ডাক্তারের বাড়িতে, বিনা ব্যয়ে খাওয়া দাওয়া যুক্ত। অবশ্য শর্ত ছিল এর জন্য তাকে গৃহকর্মে সাহায্য করতে হবে। শুরু হলো মেঘনাথের কঠিন কঠোর জীবনযাত্রা। স্কুল থেকে ফিরে এসে অনেক কাজ করতে হতো তাকে। এঁটো বাসন মাজতে হতো, ঘর পরিষ্কার করতে হতো। তবু কেউ তাকে সংকল্প থেকে
টলাতে পারেনি। পরবর্তীকালে তিনি বারবার সেই দিনগুলোর কথা স্মরণ করেছেন। তিনি বলেছেন, ছাত্র জীবনের সূচনায় এই সাহায্য না পেলে তিনি কখনোই বড় বিজ্ঞানী হতে পারতেন না। শিমুলিতে শ্যামপ্রসাদ মিডল হাই স্কুলে পড়তেন মেঘনা। এখানে তিনি কয়েকজন আদর্শ শিক্ষকের সংস্পর্শে এসেছিলেন। তাদের মধ্যে গণিত শিক্ষক প্রফুল্ল কুমার চক্রবর্তীর নাম বিশেষ উল্লেখযোগ্য। সপ্তাহের শেষে 7 মাইল পথ হেঁটে বাড়ি যেতেন। এই অভ্যাস তিনি জীবনের শেষ দিন পর্যন্ত বজায় রেখেছিলেন। ঢাকা জেলার মধ্যে তিনি প্রথম বৃত্তিসহ মিডল স্কুল থেকে পাস করেন 1905 খ্রিস্টাব্দে। ভর্তি হলেন ঢাকা কলেজিয়েট স্কুল। বৃত্তির পরিমাণ ছিল মাসে 4 টাকা। এছাড়া দাদা দিতেন 5 টাকা। ঢাকায় বৈশ্য সমিতি দিত 2 টাকা। এই 11 টাকা দিয়ে তাকে সারা মাসের খাওয়া চালাতে হতো। ঢাকা কলেজিয়েট স্কুলে এসে মেঘনাদ বৃহত্তর পটভূমির মধ্যে পড়লেন। নানা ধরনের বিগত মানুষের সংস্পর্শে এলেন। এখানে সহপাঠী হিসাবে পেয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিতের অধ্যাপক নিখিল রঞ্জন সেনকে। যে বছর তিনি ঢাকা কলেজিয়েট স্কুলে ভর্তি হন, সেই বছরই কার্জনের নির্দেশে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করা হয়। বঙ্গভঙ্গের এই নির্দেশের প্রতিবাদে সারা দেশ বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল। দেখতে দেখতে সিমলিয়ার মতো সুদূর গ্রামাঞ্চলেও সেই আগুন ছড়িয়ে পড়ল। একদিন ছোটলাট ফুলার এলেন ঢাকা কলেজিয়েট স্কুল পরিদর্শনে। ছেলেরা ঠিক করেছিলেন তারা ক্লাস বয়কট করবেন। মেঘনাদও এই আন্দোলনে সামিল হন। অবশ্য এই বয়কটের ফল ভালো হয়নি। তাকে স্কুল থেকে বিতাড়িত করা হয়, স্কলারশিপও বন্ধ হয়ে গেল। এবার তিনি ভর্তি হলেন কিশোরীলাল জুবিলি স্কুলে। এটি একটি প্রাইভেট স্কুল। এরই পাশাপাশি তিনি ঢাকায় ব্যাপটিস্ট মিশনের বাইবেল ক্লাসে যোগ দিয়েছিলেন। সারা বাংলায় সমস্ত শ্রেণীর ছাত্রদের মধ্যে অসাধারণ প্রতিভামূলক পরীক্ষায় তিনি প্রথম হলেন। পুরস্কার স্বরূপ একটা বড় আকারের মুদ্রিত বাইবেল পেলেন। পেলেন নগদ 100 টাকা পুরস্কার। ছুটি পেলেই তিনি ছুটে আসতেন শেওড়াতলী গ্রামের বাড়িতে। সহজ গ্রাম্য জীবন এবং গ্রাম্য পরিবেশের মধ্যেই তার শৈশব এবং কৈশোরের দিনগুলো কেটে যায়। বাড়িতে এসে হাডুডু খেলতেন, নৌকা বাইতেন, সাঁতরে গা ভাসিয়ে সময় কাটাতেন। গৃহস্থালির কাজে সাহায্য করতেন জগন্নাথকে। বাড়ির গরুগুলিকে মাঠে চড়ানো কিংবা নদীতে স্নান করানোর কাজে বাবার সঙ্গে সঙ্গে থাকতেন। সন্ধ্যের পর ছোট ভাইদের পড়াতেন। 1909 খ্রিস্টাব্দে তিনি পূর্ববঙ্গের সমস্ত স্কুলের ছাত্রদের মধ্যে প্রথম হয়ে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হলেন। গণিত, ইংরেজি, বাংলা ও সংস্কৃতে মিলিতভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছিলেন তিনি। স্কুল জীবনে প্রমোদচন্দ্র সেনগুপ্ত তার উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করেছিলেন। ভারতীয় জ্যোতির্বিদ্যায় তার অসাধারণ ব্যুৎপত্তি ছিল। পঞ্জিকা ও গণিত শাস্ত্রেও তিনি ছিলেন পারদর্শী। স্কুলে মেঘনাথের ভালো লাগতো গণিত ও ইতিহাস। উৎসাহের সঙ্গে পড়তেন টডের রাজস্থানের কাহিনী, রাজপুত ও মারাঠা যোদ্ধাদের ইতিহাস তাকে বারবার উদ্বুদ্ধ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও কাহিনী, মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য ছিল তার প্রিয় গ্রন্থ। ভারতীয় যোদ্ধাদের ভূমিতে তিনি অনুপ্রাণিত হতেন, একাত্ম বোধ করতেন এইসব আদর্শ চরিত্রের সঙ্গে। স্কুলের পাঠ শেষ করে তিনি ঢাকা কলেজে ইন্টারমিডিয়েট ক্লাসে সায়েন্স বিভাগে ভর্তি হলেন। তখন রসায়ন পড়াতেন অধ্যাপক ইসি ওয়াটসন সাহেব। ইংরাজি পড়াতেন অধ্যাপক ডব্লিউ.জি.এ. আর্চপোল। পদার্থবিজ্ঞান ছিলেন বি.এন. দাস। গণিতে নরেশচন্দ্র বোস এবং কে.সি. বোস। এছাড়া মেঘনাদ জার্মান ভাষা শিক্ষা নিতেন অধ্যাপক রবীন্দ্রনাথ সেনের কাছে থেকে। এটি ছিল তার অ্যাডিশনাল সাবজেক্ট বা চতুর্থ বিষয়। ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে মেঘনাদ ভয়ানক বিপদে পড়েছিলেন। ফি এর জন্য যে টাকা জোগাড় করেছিলেন, টেস্ট পরীক্ষার আগে সেই টাকা বালিশের তলা থেকে চুরি হয়ে যায়। পরীক্ষার দিন এগিয়ে আসছে, ফি কি করে জমা দেবেন, শেষ অবধি মায়ের অবশিষ্ট সোনার গহনা বন্ধক দিয়ে মেঘনাথের পরীক্ষার ফি সংগঠিত হয়। ইন্টারমিডিয়েট পরীক্ষাতে তিনি তৃতীয় হয়েছিলেন। জার্মান ভাষায় আশানুরূপ ফল না হওয়া সত্ত্বেও তিনি প্রথম হতে পারেননি। তবে এই ভাষা শিক্ষা ভবিষ্যৎ জীবনে তার কাজে এসেছিল। রসায়ন ও অঙ্কে তিনি প্রথম হয়েছিলেন। এবারে তাকে ডাক দিয়েছিল মহানগরী কলকাতা। ইন্টারমিডিয়েট পাস করে তিনি গণিতে অনার্স নিয়ে প্রেসিডেন্সি কলেজে বিএসসি ক্লাসে ভর্তি হয়েছিলেন। এর সঙ্গে ছিল পদার্থবিদ্যা ও রসায়ন। বৃত্তির টাকাই তখন তার একমাত্র সম্বল ছিল। আর্থিক সচ্ছল্য একেবারেই ছিল না। এভাবেই তার ছাত্র জীবন অতিবাহিত হয়। প্রেসিডেন্সি কলেজে তিনি যে অধ্যাপক মণ্ডলী পেয়েছিলেন তা তাকে উদ্দীপ্ত করেছিল। পেয়েছিলেন একাধিক কৃতী ছাত্রকে সহপাঠী হিসাবে।
পরিচয় হয়েছে অনেকের সঙ্গে, ছিলেন সত্যেন্দ্রনাথ বসু ও অন্যান্য। প্রেসিডেন্সিতে পদার্থবিদ্যা পড়াতেন অধ্যাপক জগদীশচন্দ্র বসু, রসায়নে প্রফুল্লচন্দ্র রায়, গণিতে অধ্যাপক ডি.এন. মল্লিক এবং সি.ভি. ক্যানিস। পড়াশোনার পাশাপাশি সামাজিক কাজেও মেঘনাদ ঝাঁপিয়ে পড়েছিলেন। ১৯১৩ খ্রিস্টাব্দে দামোদরে প্রবল বন্যা হয়েছিল। প্রফুল্ল তার ছাত্রদের নিয়ে ত্রাণ কার্য শুরু করলেন। এই প্রথম বন্যায় ক্ষয়ক্ষতির চাক্ষুষ প্রত্যক্ষ করলেন মেঘনাদ। তিনি বহুদিন গ্রামে থেকে বন্যার্থের সাহায্য করেছেন। প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়ার পর তিনি ২ বছর হিন্দু হোস্টেলে কাটিয়েছেন। এরপর মেসে আসেন। ১৯১৩ সালে তিনি প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। প্রথম হয়েছিলেন সত্যেন্দ্রনাথ। এরপর ফলিত বিজ্ঞানে গণিতে এমএসসি ক্লাসে ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে। সেই পরীক্ষাতেও সত্যেন্দ্রনাথ প্রথম হন, তিনি হলেন দ্বিতীয়। এবার তাকে কর্মজীবনে প্রবেশ করতে হবে। এক সময় ভেবেছিলেন ভারতীয় ফাইন্যান্সের পরীক্ষায় বসবেন, কিন্তু এই পরীক্ষায় বসার অনুভূতি তিনি পেলেন না। বলা হলো তার সঙ্গে বিপ্লবীদের যোগাযোগ আছে, তাই তাকে এত উঁচু পদে কখনোই বসানো হবে না। হয়তো ভালোই হলো, তা না হলে এক দক্ষ প্রশাসক মেঘনাদকে পেতেন, বিজ্ঞানী মেঘনাদ কোথায় হারিয়ে যেত। এরপরেই আমরা অধ্যাপক হিসাবে মেঘনাদকে দেখতে পেলাম। তখন আশুতোষ মুখোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় কলকাতা বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে বেড়ে উঠেছে। মেঘনাদ যোগ দিলেন সেখানে। শুরু হলো বৃহত্তর অঙ্গনে উৎসাহী পদক্ষেপ। এই হলেন মেঘনাদ সাহা। সারা জীবন তিনি বিজ্ঞান সাধন হিসাবেই কাটিয়েছিলেন। বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে মৌলিক গবেষণা করেছেন জাতীয় সময় পঞ্জিকা নিয়ে। নদীকেন্দ্রিক ভারতবর্ষের চেহারা কেমন হবে তার রূপরেখা নির্ধারণ করেছেন। শেষ অবধি রাজনীতির আবর্তে জড়িয়ে পড়েন, সংসদ হয়েছিলেন, যোগ দিয়েছিলেন লোকসভাতেও। তার ভাষণ শুনে বিরোধী পক্ষের সদস্যরা অবাক হয়ে যেতেন। বিশ্ববিশ্রুত পদার্থবিজ্ঞানী মেঘনাদ সাহা সাহা সমীকরণ নামে একটি মূল্যবান সূত্র আবিষ্কার করেন। এই সূত্র থেকে বিভিন্ন চাপে উষ্ণতায় কোন পদার্থের আয়তনের মাত্রা কত হবে সেটা জানা যায়। তার রচিত গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল দি প্রিন্সিপাল অব দ্য রিলেটিভিটি, ডিজাইন অন হিট, ট্রিটাইজ অন মডার্ন ফিজিক্স, জুনিয়র টেক্সট বুক অফ হিট ইউথ মেটিওলজি। ১৯৫৬ খ্রিস্টাব্দের ১৫ই ফেব্রুয়ারি তারিখে দিল্লিতে প্ল্যানিং কমিশনের সভায় যোগদান করতে যাওয়ার সময় এই মহান বিজ্ঞানীর আকস্মিক জীবনবাসন হয়। এভাবে মেঘনাদ সাহা ত্যাগ, তিতিক্ষা ও সুকঠোর সংগ্রামের প্রতীক স্বরূপ আমাদের মধ্যে বিরাজ করেছে। তখনই আমরা মেঘনাদের কথা ভাবি, তখনই মনে পড়ে তার দূর শৈশবের কথা। কোথায় শেওড়াতলি গ্রাম, ছোট্ট মুদির দোকান, সারারাত জেগে পড়া, মুখস্থ করা, আর কোথায় লোকসভার আঙিনা, বিশ্ববিজ্ঞানের চত্বর, জগৎ সভায় ভারতের মুখ উজ্জ্বল করা। মাঝে রয়ে গেছে দুস্তর ব্যবধান। এক যুবক অসম্ভব আত্মবিশ্বাসের সেতুর বন্ধন করে এই ব্যবধান দূর করতে চেয়েছে। গল্পটি শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।